প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ সম্পূর্ণ সাজেশন উত্তর নিয়ে হাজির হয়েছি। এছাড়াও তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন বলবো এবং তৃতীয় অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন বলবো। তার মধ্যে থেকে উচ্চ ফাইনাল পরীক্ষায় দুটো প্রশ্নের কমন পাবে। তো কথা না বলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? এটা যদি ইংরেজিতে আসে তাহলে কী হবে? হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর। এভাবে থাকবে। উত্তরটি হবে বিউরি। আনসারটি হবে বিউরি। 2 নম্বর প্রশ্ন দেখো, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর হবে ক্রোচের। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি। তারপরে দেখো, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে জেমস মিল। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। এখানে কয়েকটা কথা বলে নিই। ইতিহাসের জনক হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস, ইতিহাস তত্ত্বের জনক ইবন খালদুন এবং চৈনিক ইতিহাস চর্চার জনক হচ্ছে সুমাকিয়েন। তোমাদের এখানে বলে দিলাম, ভালোভাবে মনে রাখবে। মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস শব্দ থেকে, ঠিক আছে? মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে। তারপরে দেখো, জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী? উত্তর হবে মান্নাদের। পরের প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। পরের প্রশ্ন, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম হলো সেই দিনের কথা। 71 ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকরণ হলেন রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন দেখা যাক, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। রাজতরঙ্গী গ্রন্থের মূল কোন অঞ্চলে ইতিহাস জানা যায়? উত্তর হবে কাশ্মীরের। আর তোমরা জানো রাজতরঙ্গী গ্রন্থের রচয়িতা কলহন। আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। তোমাদের আগে বলেছি। হাজারদুয়ারি একটি জাদুঘর মুর্শিদাবাদে অবস্থিত একটি শিল্প জাদুঘরের নামও হচ্ছে হাজারদুয়ারি। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলিস। পরের প্রশ্ন, রাজতরঙ্গী গ্রন্থের রচয়িতা হলেন কলহন, কিছুক্ষণ আগে বললাম। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। প্যারিস যদি না থাকে তাহলে ফ্রান্স থাকবে, ঠিক আছে? ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। পরের প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ হলো অনুসন্ধান। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো জনশ্রুতি। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি বা মিথোলজি। ভারতে পুরাণের সংখ্যা 18টি, মনে রাখবে। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি নিগালোডি নান্নার, মেসোপটেমিয়ায় অবস্থিত নিগালোডি নান্নার। এটি হচ্ছে মেসোপটেমিয়ায় অর্থাৎ বর্তমান ইরাকে অবস্থিত। রাজাবলী গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। এই 25টি তোমাদের দিলাম এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য, 4টি প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রথম 20টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এই 20টির মধ্যে থেকে তোমরা হয়তো 4টি এমসিকিউ অবশ্যই পেয়ে যাবে। এবার তোমাদের জন্য কিছু তথ্য দিয়েছি, এই তথ্যগুলো দেখে নেবে, ঠিক আছে? যেমন স্মৃতিকথার কিছু উদাহরণ দিয়েছি এখানে। সেই দিনের কথা, মণিকুন্তলা সেন, আমি সূর্য সেনের শিষ্যা আশালতা সরকার, আমি নেতাজিকে দেখেছি নারায়ণ সান্যাল, 71 ডায়েরি সুফিয়া কামাল, জীবনে জলসা করে মান্না দে, দেশভাগ স্মৃতি ও স্তব্ধতা এর লেখক হলেন সেমন্তী ঘোষ, জীবনে জলসা করে মান্না দের আত্মজীবনী ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু। আর কিছু তোমাদের দিয়েছি কিংবদন্তি বা বীরগাথা চরিত্র, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস, গোপাল ভাঁড় প্রমুখ। এবার তোমাদের জন্য 3টি 8 মার্কের ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলি তোমাদের বলছি। তোমরা অবশ্যই জানো, তোমরা জেনে গেছো এবং তোমাদের উত্তর মুখস্থ আছে।
আমি এটা আশাবাদী। তো তবুও তোমরা একবার আবার কনফিডেন্স পাওয়ার জন্য তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসবেই, সেই প্রশ্নের মধ্যে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখে নাও স্ক্রিনে, প্রথম প্রশ্নটা, তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নটা এবং 4 নম্বর প্রশ্নটা, 1, 3 এবং 4। এই প্রশ্ন 3টি পড়লেই ফাইনাল পরীক্ষা 100% তোমরা সিঙ্গেল প্রশ্ন হলেও কমন পাবে, ডাবল প্রশ্ন হলে দুটোই কমন পাবে, আমি আশাবাদী। তো তোমাদেরকে বলবো খুব খুব ভালো করে 1 নম্বর প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী বা লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করে বা রূপদান করে, একই প্রশ্ন। তারপরে দেখো পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা অথবা বিভিন্ন ধরনের জাদুঘর মানে মিউজিয়ামের প্রকারভেদটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো এই ছিল তোমাদের 8 মার্কের 3টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, টোটালি তোমরা তৈরি করে যাবে, যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর লিখবে, এখান থেকে কমন পাবে। এবং তোমাদের জন্য কিছু আমি তোমাদের প্র্যাকটিস দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। যদি উত্তর না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট করে তোমরা এই প্র্যাকটিসগুলো করে নাও। দেখো আমি ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরগুলো বললাম তা আবার প্র্যাকটিসে দিলাম, তোমরা দেখো পাচ্ছ কি না। তো তোমাদের জন্য এভাবে প্রতিটি অধ্যায় থেকে আমি প্রশ্নোত্তর তৈরি করে রেখেছি, তোমরা দেখো। আর ভালো হলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা তোমাদের ছোটো ভাই বোনদেরকেও জানিয়ে দেবে এই চ্যানেলটি সম্পর্কে। এখানে অথেন্টিক সাজেশন প্রশ্ন উত্তর দেওয়া হয় এবং আমার দীর্ঘদিনের মানে উচ্চ মাধ্যমিক পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের এই মানে কি সাজেশন আমি নির্মাণ করে থাকি। আমার লেখা দর্শন বই যেমন আছে, আমার সম্পাদনায় অনেকগুলি সাজেশন বইও প্রকাশিত হয়। আমার দীর্ঘ এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জোর গলায় বলতে পারি, আমার দেওয়া সাজেশন থেকে 100% কমন বিগত সালে এসেছিলো, এবারও তোমাদের আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের দুটো সাজেশন পোস্ট করেছিলাম, বাংলা এবং ইংরাজি, তাতে থেকে 100% কমন ছিল, তোমরা একবার দেখে নিও। এই অধ্যায় থেকে MCQ 3টে আসবে, ACQ 7টা আসবে এবং বড় প্রশ্ন 1টা আসবে। ওকে, তো দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায় থেকে MCQ ACQ মধ্যে 10 নম্বর আছে এবং বড় প্রশ্ন 8 নম্বর আছে, টোটাল 18। তো আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, এই 18তে 18ই পেয়ে যাবে। আমি তোমাদের যেভাবে বলবো সেভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে 100% এই অধ্যায় থেকে 18তে 18ই পাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এটা আমাদের একটা ইউনিট টেস্টের প্রশ্ন, আমরা টিউশনে ইউনিট টেস্ট নিই, তার মধ্যে থেকে তোমাদেরকে আমি তুলে ধরছি যে তোমাদের এই পরীক্ষাটি হয়ে গেছে, তোমাদের উত্তরটি তোমরা রেডি করো। তো এখানে দুটি প্রশ্ন বলবো তোমাদেরকে। বড় প্রশ্ন একটা হচ্ছে ভারতের রেলপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য তার প্রভাব, এটা সুপ্রভাব হতে পারে কুপ্রভাব হতে পারে, তোমরা এইভাবে রেডি করে রাখবে। রেলপথ কেন করে ওঠে, রেলপথের উদ্দেশ্য কী ছিল, তার প্রভাব আলোচনা করো, সুপ্রভাব বা কুপ্রভাব। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন ঘটে। এই দুটো বললাম। আর 3য় নম্বরটাও তোমরা দেখে যেতে পারো। এই 3টে প্রশ্ন করলে পরে আর কোনো কিছু দেখার দরকার নেই, বা প্রথম দুটো করলেই যথেষ্ট। তো দেখো এখানে আমি যে প্রশ্ন করেছি তোমরা একবার দেখে নাও, যে কোনগুলোতে 4 স্টার দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের 1 এবং 2 নম্বরের প্রশ্নটাকে 100% রেডি করে রাখতে বলবো, এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ যে কোন সালে কোন প্রশ্নগান এসে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, আমি দুটো প্রশ্ন বললাম আমার টার্গেটে। তারপরে দেখো তোমাদের এখানে MCQ তোমাদের অপশন সহ প্লাস ডাইরেক্ট আমি উত্তর দিয়েছি, এই উত্তরগুলি তোমরা দেখে যাও এবং তোমাদের ব্যাখ্যা সহ বলবো, তাই তোমরা স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিও কখনোই বোঝা যায় না, একটা ক্লাস সম্পূর্ণ দেখতে হয়। আমি অল্প সময়ের মধ্যে তোমাদের ভিডিওটি তুলে ধরবো। প্রথম প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মাধ্যমে, ম্যাকাও বন্দরের মাধ্যমে। তাহলে ম্যাকাও বন্দরটি কোথায় অবস্থিত, চীনে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্যে দিয়ে, ম্যাকাও। দেখতেই পাচ্ছ তোমরা HS 2015 লেখা আছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের প্রশ্নগুলি। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না, সিরাজউদ্দৌলা। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক দাদাভাই নৌরোজি। আইলাস অ্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয় 1748 সালে। প্রথম সনদ আইন পাস হয় 1793 সালে।
পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন। ব্রিটিশ ভারতে মোট কয়টি চার্টার অ্যাক্ট পাস হয়? উত্তর হবে 4টি। ভারতের মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিসকে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক হচ্ছে হলওয়েল। পরের প্রশ্ন দেখো, কি হলো, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? উত্তর হবে ভারত। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বক্সার যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। তারপরে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খাঁ। নানকিন চুক্তি স্বাক্ষরিত হয় 29শে আগস্ট 1842। তারপরে দেখো, সিমলা-সেকের সন্ধি 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? চীন ও জাপানের মধ্যে। সিমলা-সেকের সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। রেগুলেটিং আইন পাস হয় বা রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত খ্রিস্টাব্দে? 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। কোন প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়? উত্তর হবে মাদ্রাজ প্রেসিডেন্সিতে। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে। তারপরে দেখো, বন্দিবাসে যুদ্ধ হয়েছিল 1760 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় বাংলায়। চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। 24 প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। বার্থোলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? উত্তর হবে পর্তুগিজ নাবিক, অর্থাৎ পর্তুগালের অধিবাসী ছিলেন। তারপরে দেখো, ভারতে প্রথম পাটকল গড়ে ওঠে হুগলিতে। তারপরে দেখো, রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় দক্ষিণ ভারতে। ভীষণ গুরুত্বপূর্ণ। টিয়েন সেনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক অথবা সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে? লর্ড কর্নওয়ালিসকে। আর ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে। ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবার আমরা এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। ভীষণ গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর। তোমরা যে কোনো ইতিহাস টিচারকে দিয়ে তোমরা ভেরিফাই করে নিতে পারো। তোমার টিউশন টিচার অথবা তোমাদের স্কুল টিচার অথবা তোমরা যে সমস্ত মাধ্যম থেকে প্রশ্ন পাচ্ছ সেই প্রশ্নগুলি তোমরা মিলিয়ে নেবে। আমি তোমাদেরকে এতটুকুই জোর দিয়ে বলতে পারি যে আমার দেওয়া সাজেশনের বাইরে কোনো প্রশ্নই উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষা আসবে না। আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা এবং সাজেশন নির্মাণের অভিজ্ঞতা দেখি জোর দিয়ে আমি বলতে পারি। তো তোমাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, দস্তক কী? উত্তর, দস্তক ছিল ভারতে বিনা শুল্কে আমদানি রপ্তানির বাণিজ্যের ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শিয়র এক ফরমান এর মাধ্যমে বাৎসরিক 3000 টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বিনা শুল্কে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য দত্তক বা ছাড়পত্র মঞ্জুর করেন। দ্বিতীয় প্রশ্ন, নজরানা পদ্ধতি কী? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ উপঢৌকন দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। কে কবে রেলপথ প্রবর্তন করেন অথবা রেলপথের জন্য কাকে বলা হয়? উত্তর, লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থান পর্যন্ত রেলপথ প্রবর্তন করেন। রেলপথের জন্য লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? সিরাজদৌল্লার মৃত্যুর পর বাংলার নতুন নবাব মীর জাফর ইংরেজ কর্মচারী ও কোম্পানিকে প্রচুর অর্থ পুরস্কার দিতে বাধ্য হয়। এর ফলে বাংলার অর্থনৈতিক কাঠামো ধ্বংসের সম্মুখীন হয়। এটি পলাশির লুণ্ঠন নামে খ্যাত। নানকিন সন্ধির দুটি শর্ত লেখো। এখানে আমি 3টি শর্ত রেখেছি। প্রথম, চীন হংকং বন্দরটি ইংল্যান্ডকে ছেড়ে দিবে। 2, ইংল্যান্ড সাংহাই ফুচাও অ্যামাই প্রভৃতি বন্দর ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া হবে। 3, এই বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজেদের কনসাল নিয়োগের অধিকার লাভ করবে। পরের প্রশ্ন দেখো, চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল? উত্তর হবে, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো, যা রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। গ্যারেন্টি ব্যবস্থা কি? ভারতের রেলপথ স্থাপনের বিনিয়োগকারী ব্রিটিশ কোম্পানিগুলিকে
মুনাফা লাভের নিশ্চয়ত দানের ব্যবস্থাকে গ্যারেন্টি ব্যবস্থা বলা হয়। উন্মুক্ত দান নীতি কী এবং কে এর প্রবক্তা? উত্তর হবে যে নীতিতে চীন অখণ্ডতা রক্ষার এবং চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিকগোষ্ঠীকে অবাধ বাণিজ্য করার অধিকারের কথা বলা হয় এবং এর প্রবক্তা জন হে। বেসিনের সন্ধির গুরুত্ব লেখো, অথবা কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। এর গুরুত্ব হচ্ছে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিলে মারাঠার সার্বভৌমত্ব বিনষ্ট হয়। পরে প্রশ্ন দেখো, বলে ভাস্কো দা গামা কবে ভারতে আসে? 1498 খ্রিস্টাব্দে। আর ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামাই। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। পরে প্রশ্ন, আলীনগর সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে। কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়, অথবা তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? উত্তর হবে চীনে 1850 খ্রিস্টাব্দে। তো 1850 খ্রিস্টাব্দে চীনের মাঞ্চু সরকারের দুর্নীতি ও কুশাসনের কারণে তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়। বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? চীন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে। বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় চীন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে। পরে প্রশ্ন, কাউতাও প্রথা কি? চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতদের চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে চীন সম্রাটকে অভিবাদন জানানোর প্রথা। কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? মুম্বাই থেকে থানে। চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? উত্তর হবে স্যার জন হে। পরে প্রশ্ন, চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? 1839 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। পরে প্রশ্ন, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? উত্তর হবে ম্যাকাও ও ক্যান্টন। ক্যান্টন ও ম্যাকাও এই বন্দর দুটি সীমাবদ্ধ ছিল। ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মুম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি প্রভৃতি। বেসিনের পরে একটা কমা হতো, বেসিন, হুগলি প্রভৃতি। কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? রেগুলেটিং অ্যাক্ট। পরে প্রশ্ন, 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? উত্তর হবে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ, এখানে বানানটা ভুল আছে, লোপ করা হয় এবং ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান বন্ধ করা হয় বা অধিকার বন্ধ করা হয়? 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন অনুযায়ী। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, অথবা কাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়? উত্তর হবে লর্ড ডালহৌসি। আর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন 1849 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। 1612 খ্রিস্টাব্দে ভারতে কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর হবে সুরাটে। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? উত্তর হবে পর্তুগাল। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্তে যাওয়ার আগে, অর্থাৎ সূর্যাস্তের আগে জমিদার বা তালুকদারকে তার প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বাজেয়াপ্ত হবে। ক্যান্টন বাণিজ্য কাকে বলে? বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না। ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য বা ক্যান্টন প্রথা নামে পরিচিত। সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন। আইগুনের সন্ধি কে কার উপর চাপিয়ে দেয়? আইগুনের সন্ধি 1856 খ্রিস্টাব্দে। আইগুনের সন্ধি চাপিয়ে দেওয়া হয় রাশিয়া চীনের উপর চাপিয়ে দেয়।
রাশিয়া চীনের উপর চাপিয়ে দেয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখাবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।